নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই চ্যানেলে। আজকে যে স্পেশাল এমসিকিউ সিরিজ হচ্ছে সেটা একটা চ্যালেঞ্জের মতো। প্রায় 50টা মতো প্রশ্ন থাকবে, সম্পূর্ণ বাংলার। সিটেটে বিগত বছরে যে বাংলার প্রশ্নগুলো এসেছে, বিশেষ করে ব্যাকরণ এবং পেডাগজির বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক, সবগুলো প্রশ্নই কিন্তু পরীক্ষাগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, আর সেগুলোই থাকছে আজকের এমসিকিউ সিরিজে। আজকে আপনারা চেষ্টা করুন প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে, এবং যে স্কোর হচ্ছে সেটা খেয়াল রাখবেন। সেটা কিন্তু অবশ্যই টেস্ট সিরিজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই কমেন্টে কিন্তু সেগুলো পোস্ট করবেন, তাহলে বোঝা যাবে যে আপনাদের প্রিপারেশন কেমন হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে যেহেতু বিগত বছরের প্রশ্ন, তাহলে আমাদের পড়াশোনাটা কতটা হচ্ছে, আমাদের প্রস্তুতিটা কতটা স্ট্রং হয়েছে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো, এবং যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবং যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু আমি যখন ভিডিওটা চলবে, মানে এমসিকিউ সিরিজটা চলবে, সেই সময় কিন্তু আমি আলোচনা করতে করতে যাব, যাতে আপনাদের পুরো টপিকটাও চিনে নিতে সুবিধে হয়। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকে বাংলা বিষয়ে ব্যাকরণ এবং পেডাগজির ওপর বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে, এবং তার উপর আজকের এমসিকিউ সিরিজ, এমসিকিউ চ্যালেঞ্জ। এটা আপনারা চ্যালেঞ্জ হিসেবে নিন, এবং কে কত স্কোর করছেন সেটা অবশ্যই কমেন্টে কিন্তু পোস্ট করবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের পর্ব। প্রথম প্রশ্ন, পুঁথিপত্র। পুঁথিপত্র শব্দটি নিম্নলিখিত কোন সমাসের অন্তর্গত? আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে এটি প্রশ্নটা এসেছিল 2019 সালে, মানে ডিসেম্বর মাসে যে পরীক্ষাটা হয়েছিল সিটেটের, সেই পরীক্ষার ল্যাঙ্গুয়েজ 2-তে যে ভাষা বিষয়ে প্রশ্ন এসেছিল সেখান থেকে এই প্রশ্নটা তোলা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা সঠিক উত্তরটা আপনারা দিয়ে দিন। আপনারা ডান দিকে 4টে অপশন দেখতে পাচ্ছেন: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস। তাহলে এই 4টের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? আপনাদের জন্য এখন সময় শুরু হচ্ছে। দ্বন্দ্ব সমাস, সঠিক উত্তর দ্বন্দ্ব সমাস। আপনারা দেখুন, সমাজ থেকেই কিন্তু আরো একটা প্রশ্ন, এটা এসেছিল 2021 সালে। হাট বাজার কোন সমাস? দ্বন্দ্ব, নাকি বহুব্রীহি, নাকি তৎপুরুষ, নাকি কর্মধারায়? আপনার সময় শুরু হচ্ছে এখন। একদম, এটাও ঠিক একই যুক্তি। একই যুক্তিতে এই প্রশ্নটার উত্তরও দ্বন্দ্ব সমাসই হচ্ছে, হাট বাজার। অবশ্যই আমি শিওর আপনারা প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছেন। আপনারা কিন্তু স্কোর কাউন্ট করবেন, এবং এই সিরিজটা হওয়ার পর অবশ্যই কমেন্টে নিজের স্কোরটা লিখবেন। তাহলে দেখতে পাবো যারা নিয়মিত দর্শক, যারা সিরিয়াস ভাবে বিভিন্ন ভিডিও ফলো করছেন এবং প্রস্তুতি নিচ্ছেন সিটেটের বা ডাব্লিউবিটেটের, তারা কেমন স্কোর করছেন। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। নাম্বার 3 কি বলছে এখানে? যাত্রাভিমান। যাত্রাভিমান এর সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করো। এই প্রশ্নটাও এসেছিল 2021 সালে। দেখুন এখানে অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক সেগুলো দেখে সঠিক উত্তরটা বেছে নিন এবং প্রশ্নের উত্তরটা দিন। টাইমার শুরু করছি এখন। এ, সঠিক উত্তর হচ্ছে এ, জাতি যোগ অভিমান। এটা প্রত্যেকেই জানি স্বরসন্ধি। তার মানে আমরা কি জেনেছি যে হর্ষই যোগ অ। তাহলে এই সন্ধির এই নিয়ম, জাতি যোগ অভিমান, যাত্রাভিমান। তাহলে সন্ধি বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা দেখতে পাবেন, কারণ সন্ধি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে। এবার আমরা পরের প্রশ্নে এগোই। অত্যন্ত, এই প্রশ্নটা এসেছিল 2018 সালে। সন্ধি বিচ্ছেদ কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তরটা আপনারা বেছে নিন। অতি, অতি যুক্ত অন্ত, ঠিক একই নিয়মে। এর আগে যেটা আমরা যাত্রাভিমান করলাম, যে নিয়মে হয়েছিল, ঠিক অত্যন্ত একই নিয়মে সন্ধি বিচ্ছেদ হচ্ছে। তাহলে চলুন এবার আমরা পরের প্রশ্নে এগোই। স্বাধীনতা। স্বাধীনতা, পরের প্রশ্ন হচ্ছে স্বাধীনতা। এটাও সেই সন্ধি থেকে প্রশ্ন। 2020 সালে এই প্রশ্নটা এসেছিল, স্বাধীনতা 2020। সঠিক উত্তর কি হবে আপনারা বলুন।
টাইমার শুরু করছি এখন। স যোগ অধীনতা, এটা আমরা প্রত্যেকে জানি, এর আগেও আমরা বহুবার করেছি এইরকম সন্ধি। তাহলে সন্ধি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, সিটেটের হোক বা ডাব্লিউবি টেটের যে কোনো, কারণ উভয় টেটেরই সিলেবাস একই। চলুন পরের প্রশ্নটা দেখে নি। ভয়ঙ্কর, সন্ধি বিচ্ছেদ ভয়ঙ্কর। প্রশ্ন নাম্বার 6, 2021 সালের জানুয়ারিতে যে টেট হয়েছিল সেটাতে, সেই টেটে এই প্রশ্ন এসেছে। কোনটা হবে সঠিক উত্তর? টাইমার অন করলাম। ভয়ম যুক্ত কর, ভয়ম যুক্ত কর। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, যে ময়ের পরে ক থাকলে, ময়ের পরে যদি ক থাকে তাহলে এই মটা উঙা হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যঞ্জন সন্ধির যেটা নিয়ম আমরা জানি প্রত্যেকেই, ঠিক এই নিয়মে এই সন্ধিটা হয়েছে। তাহলে চলুন পরের প্রশ্নের দিকে আমরা এগোই। প্রশ্ন নাম্বার 7, 2018 সালের এই প্রশ্ন, সুস্পষ্ট, সুস্পষ্ট। চলুন টাইমারটা অন করছি। এর বিপরীত শব্দ কি? একদম সঠিক উত্তর অস্পষ্ট। পরের প্রশ্নে আমরা এগোচ্ছি। প্রশ্ন 8, প্রণয়, প্রণয় শব্দের বিপরীতার্থক শব্দ কি? তাহলে কিন্তু বিপরীতার্থক শব্দ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সিটেটে বাংলার ল্যাঙ্গুয়েজ 2 এর জন্য। ল্যাঙ্গুয়েজ 2 এ যে আমরা বাংলা বিষয়টাকে বেছে নিচ্ছি সেটাতে কিন্তু প্রণয় মানে বিপরীতার্থক শব্দ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা 2018 সালে এই প্রশ্নটা এসেছিল। চলুন এর দেখে নিই বিপরীত শব্দ কি। টাইমার অন করছি, আপনারা সঠিক উত্তরটা বেছে নিন। বিদ্বেষ, এর বিপরীত শব্দ হচ্ছে বিদ্বেষ। প্রণয় মানে ভালোবাসা, বিদ্বেষ মানে তো আমরা সকলেই জানি ঘৃণা, শত্রুতা। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। প্রশ্ন নাম্বার 9, 2021 সালের প্রশ্ন। এখানে বলা হয়েছে যে কোন শব্দ জোড়টি বিপরীত অর্থ প্রকাশ করছে। এখানে যে শব্দ জোড়, যে পেয়ার ওয়ার্ডস যেগুলো রয়েছে, দেখুন নিজস্বী, নিধন, নিধনস্বী, আশীর্বাদ, অভিশাপ, বিবেক, বুদ্ধি, প্রযুক্তি, কুর্নিশ। খুব সহজ প্রশ্ন। টাইমার অন করছি, আপনারা সঠিক উত্তরটা বেছে নিন। 2021 সালের প্রশ্নটা এসেছিল, একদম সঠিক, আশীর্বাদ এবং অভিশাপ। চলুন পরের প্রশ্নে আমরা এগোচ্ছি। প্রশ্ন নাম্বার 10, এই প্রশ্নটাও 2021 সালের। উষর শব্দের বিপরীতার্থক শব্দ কি? উষর, উষর শব্দের বিপরীতার্থক শব্দ কি? এখান থেকে বেছে নিয়ে সঠিক উত্তর দিয়ে দিন চট করে। টাইমার অন করলাম। উর্বর, উষর শব্দের বিপরীতার্থক হচ্ছে উর্বর, কারণ উষর শব্দ মানে যেটা সেটা হচ্ছে অনুর্বর বা শুষ্ক জমি, আর ঠিক তার উল্টোটাই হচ্ছে উর্বর। তাহলে বিপরীতার্থক শব্দও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। চলুন পরের প্রশ্ন আমরা দেখে নিই। প্রশ্ন নাম্বার 11, 2020 সালে এই প্রশ্নটা এসেছিল, ব্যয় এর বিপরীত শব্দ কি? ব্যয়, ব্যয়ের বিপরীত শব্দ কি? এই হচ্ছে অপশন, এখান থেকে বেছে নিন, সঠিক উত্তরটা দিয়ে দিন। টাইমার অন করলাম। খুব সহজ প্রশ্ন, আয় একদম সঠিক। চলুন পরের প্রশ্ন এবার আমরা যাই। প্রশ্ন নাম্বার 12, কি বলছে এখানে দেখি। এটা এটা আবার আরেকটা টপিক, যে সেন্টেন্স ট্রান্সফরমেশন ইংরেজিতে যাকে বলা হচ্ছে, বাক্যের রূপান্তর, বাক্য পরিবর্তন। দেখুন, হাতিটি সহজেই তাকে বাগে পায় এবং পিষে মারে। বাক্যটি সরল বাক্যে রূপান্তরিত করো, সরল বাক্যে। এর সরল বাক্যে এর রূপটা কেমন হবে, এখান থেকে বেছে আমাকে উত্তরটা দিন। চলুন অপশনগুলো আপনারা দেখুন। প্রতিটি, এই হাতিটি যখন তাকে বাগে পায় তখন তাকে পিষে মারে। বি, হাতিটি সহজেই তাকে বাগে পেয়ে পিষে মারে। সি, যেহেতু হাতিটি তাকে বাগে পায় সেই হেতু তাকে পিষে মারে।
নাম্বার ডি, হাতিটি সহজেই তাকে বাগে পায় কিন্তু পিষে মারে। এখানে সঠিক উত্তর কোনটা হবে? টাইমার অন করছি এখন। খুব সহজ প্রশ্ন, একটু ঠান্ডা মাথায় উত্তর দেওয়া। একদম, হাতিটি সহজেই তাকে বাগে পেয়ে পিষে মারে, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। প্রশ্ন 13, সেই বাক্যের রূপান্তর। দেখুন, কুপির আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। এই বাক্যটি কি ধরনের বাক্য? কি ধরনের বাক্য মানে টপিক হচ্ছে বাক্যের রূপান্তর, মানে বাক্যের যে প্রকারভেদ সেটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এটা 2021 সালের প্রশ্ন। এই হচ্ছে অপশন: এ সরল বাক্য, বি মিশ্র বাক্য, সি যৌগিক বাক্য, নাকি ডি জটিল বাক্য। কোনটা হবে সঠিক উত্তর? টাইমার অন করছি এখন। সরল বাক্য সঠিক উত্তর। সরল বাক্য। যারা যারা কাউন্ট করছেন অবশ্যই এটা একটু সিরিয়াসলি করুন। দেখুন, এটা তো নিজের সততার বিষয়। আমি আমার প্রিপারেশন নিচ্ছি আমার নিজের তাগিদে, আমার নিজের স্বার্থে। আমি নিজের কাছে কতটা সৎ, এই এমসিকিউ সিরিজগুলো কিন্তু সেই বিষয়টা মাথায় রেখেই আনা হচ্ছে। তাই আপনারা কাইন্ডলি সেগুলো নোট করবেন এবং কমেন্টে অবশ্যই পোস্ট করবেন আপনি কত এন্ড অফ দ্য সিরিজ, এন্ড অফ দ্য ভিডিও কত পেলেন, সেটা অবশ্যই কমেন্টে কিন্তু পোস্ট করবেন। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। প্রশ্ন নাম্বার 14, তারপর সেই একই টপিক কিন্তু সেন্টেন্স ট্রান্সফরমেশন অর্থাৎ বাক্যের রূপান্তর থেকেই, বাক্যের প্রকারভেদ থেকেই, মানে এই বিষয়গুলো কি টপিকগুলো সেই সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর বা চলিত থেকে সাধুতে রূপান্তর, এই যে বাক্য নিয়ে যে নানান টপিক সেই বিষয়গুলো থেকেই প্রশ্নগুলো। তারপর সন্ধেবেলা নদীতে ভাসতে ভাসতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলে এসেছি। বাক্যটিকে সাধু ভাষায় পরিবর্তিত করলে সঠিক রূপ কোনটা হবে? 2020 সালের জানুয়ারি মাসের যে সিটেট হয়েছিল সেটা তার প্রশ্ন। চলুন দেখে নিই অপশনগুলো কি আছে। এ, তারপর তাহার পর সন্ধেবেলা নদীতে ভাসিতে ভাসিতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলে এসেছি। নাম্বার বি, তাহার পর সন্ধেবেলা নদীতে ভাসিতে ভাসিতে আমি স্বর্গের মতন একটি জায়গায় চলিয়া আসিয়াছি। নাম্বার সি, তারপর সন্ধেবেলা নদীতে ভাসতে ভাসতে আমি স্বর্গের মতন একটি জায়গায় চলিয়া আসিয়াছি। নাম্বার ডি, তারপর সন্ধেবেলা নদীতে ভাসতে ভাসতে আমি স্বর্গের মতন একটি জায়গায় চলিয়া এসেছি। চলুন সঠিক উত্তরটা কি আপনারা দিয়ে ফেলুন চট করে। টাইমার অন হয়ে গেছে। বি, বি হচ্ছে সঠিক উত্তর। তাহার পর সন্ধেবেলা নদীতে ভাসিতে ভাসিতে আমি স্বর্গের মতন একটি জায়গায় চলিয়া আসিয়াছি। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন অবশ্যই সেটা কিন্তু নোট করবেন। পরের প্রশ্নে আমরা এগোচ্ছি। প্রশ্ন নাম্বার 15। এটা দেখুন, এই যে টপিকটা, এটা হচ্ছে পদের যে প্রকারভেদ, ক্রিয়া, অব্যয়, বিশেষ্য, বিশেষণ, এই ধরনের বিষয়গুলো, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। 2021 সালে এই প্রশ্নটা এসেছিল এবং প্রশ্নটা দেখুন, যেমন যেমন করে হোক তাদের জাতের এ অপমানের একটা প্রতিকার তারা করবেই করবে। প্রতিকার এখানে আন্ডারলাইন করা হয়নি, এটা যাই হোক আন্ডারলাইন করে দিলাম। প্রতিকার শব্দটা এখানে রেখাঙ্কিত, মানে এই প্রতিকার শব্দটি কোন ক্রিয়ার উদাহরণ? কোন ক্রিয়ার উদাহরণ? অকর্মক ক্রিয়া নাকি সকর্মক ক্রিয়া নাকি সংযোগ ক্রিয়া নাকি অতিকর্ম ক্রিয়া? টাইমার অন করছি, সঠিক উত্তরটা আপনারা দিয়ে দিন। সকর্মক ক্রিয়া, নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 2021 সালের প্রশ্ন। চলুন এবার পরের প্রশ্নটা আমরা দেখে নিই। নিজের ঐকান্তিকতা, এটা ঐকার, ঐকান্তিকতায় যে সে যদি ব্যক্ত না হলো তাহলে সাহিত্যে সে লজ্জিত। বাক্যটি কোন ধরনের অব্যয়? এখানে যদি এবং তাহলে নিচে আন্ডারলাইন আছে, তাহলে এইটা কোন ধরনের অব্যয়? 2018 সালের প্রশ্ন। সঠিক অপশন কোনটা হবে? যোজক সমুচ্চয়ী অব্যয়, বিয়োজক বা বৈকল্পিক সমুচ্চয়ী অব্যয়, সম্ভাবনা সাপেক্ষ সমুচ্চয়ী অব্যয়, হেতুবাচক সমুচ্চয়ী অব্যয়। কোনটা হবে সঠিক উত্তর? সি, সম্ভাবনা সাপেক্ষ সমুচ্চয়ী অব্যয়। চলুন এবার পরের প্রশ্নে আমরা এগোই। মানিকজোড়, মানিকজোড় শব্দটি কোন পদ?
সেই একই, সেই পার্টস অফ স্পিচ, মানে পদের বিভিন্ন প্রকারভেদ, সেই টপিক থেকেই একটার পর একটা কিন্তু প্রশ্ন উঠে আসছে এবং বিভিন্ন বছর 2019 সালে এই প্রশ্নটা এসছে। মানিকজোড় কোন ধরনের পদ? বিশেষ্য নাকি সর্বনাম নাকি অব্যয় নাকি ক্রিয়া? কোনটা হবে সঠিক উত্তর? টাইমার শুরু করছি এখন। বিশেষ্য। মানিকজোড় বিশেষ্য পদ। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। প্রশ্ন 18। এই প্রশ্নগুলো এখন শুরু করছি অলংকার বা ফিগার্স অফ স্পিচ থেকে। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, দেখবেন, অলংকার নিয়ে। বিভিন্ন রকম অলংকার, প্রথম পর্বটা করেছি, দ্বিতীয় পর্বটার কাজ চলছে। দ্বিতীয় পর্বটাই খুব শিগগিরই কিন্তু আমাদের চ্যানেলে চলে আসছে। আর সেই অলংকার থেকে কিন্তু প্রশ্ন আসছে সিটেটে। 2019 সালে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা এসেছিল, ডিসেম্বরে যে টেটটা হয়েছিল। এ ঘর তখন ছোট ছিল, অনেকটা ঠিক তোমার মতন। আলোচ্য অংশটা কোন অলংকারের উদাহরণ হিসেবে পড়া যেতে পারে? অতিশয়োক্তি, স্বভাবোক্তি, বিরোধাভাস নাকি উপমা? চলুন সঠিক উত্তরটা দিয়ে দিন, টাইমার শুরু করছি এখন। সঠিক উত্তর হচ্ছে উপমা। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। প্রশ্ন নাম্বার 19। এটাও সেই ফিগার্স অফ স্পিচ বা অলংকার থেকে প্রশ্ন, যেটা 2018 সালে কিন্তু এসেছিল। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা। এখানে কোন অলংকারের ব্যবহার দেখা যাচ্ছে? দৃষ্টান্ত নাকি রূপক নাকি নিশ্চয় নাকি ব্যতিরেক? কোনটা? 2018 সালের প্রশ্ন। চলুন টাইমারটা অন করছি, সঠিক উত্তর আপনারা দিয়ে দিন চট করে। রূপক। এক্ষেত্রে রূপক অলংকারের ব্যবহার কিন্তু দেখা যাচ্ছে। এক্ষেত্রে যদি আপনারা মানে অলংকার নিয়ে বিশদে জানতে চান, অবশ্যই সেই ভিডিওটা দেখে আসতে পারেন, চ্যানেলেই রয়েছে প্রথম পর্বটা। দ্বিতীয় পর্বটা আসছে খুব শীঘ্রই। পরের প্রশ্নে আমরা এগোচ্ছি। প্রশ্ন নাম্বার 20। এবার বাক্যের যে রূপান্তর, সেই মানে বাক্যের যে প্রকারভেদ, সেই বিষয় নিয়েই কিন্তু এই প্রশ্নগুলোকে একসাথে করা হয়েছে টপিক অনুযায়ী। এখানে কি দেখাচ্ছে? আহ কি সুন্দর এই জীবন। এটি কোন শ্রেণীর বাক্য? কোন শ্রেণীর বাক্য? অনুক্রাসূচক নাকি প্রশ্নবোধক নাকি নঙর্থক নাকি বিস্ময় সূচক? টাইমার অন করছি এখন। বিস্ময় সূচক বাক্য। 2020 সালের প্রশ্ন, আপনারা দেখতে পাচ্ছেন এটা 2020 সালে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। 21 নম্বর প্রশ্ন, ভাষার ব্যাকরণ শিক্ষা। এবার কিন্তু আমরা সেই পেডাগজির বিষয়ে ঢুকে যাচ্ছি। শিক্ষা পদ্ধতি, ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, যে মেথডগুলো, যে শিক্ষণ পদ্ধতিগুলো, সেখান থেকে কি কি প্রশ্ন এসেছিল? 2018 সালের যে প্রশ্নটা, ভাষার ব্যাকরণ শিক্ষা উন্নতিতে সাহায্য করবে, ড্যাশ উন্নতিতে সাহায্য করবে? যথাযথ প্রবাহমানতা, সংখ্যা জ্ঞান বা নিউমেরেসি নাকি সাক্ষরতা? কোনটা সঠিক উত্তর? চট করে দিয়ে ফেলেন। এ, যথাযথ উন্নতিতে সাহায্য করবে, অর্থাৎ অ্যাকিউরেসি, নিখুঁতভাবে ভাষাটা শিখতে সাহায্য করবে। অ্যাকিউরেসি তত বেশি, আরো বেশি স্ট্রং হবে। চলুন পরের প্রশ্নে আমরা যাই। প্রশ্ন 22। সেই ভাষা শিক্ষণ পদ্ধতি থেকেই প্রশ্ন, 2018 সালে এই প্রশ্নটা এসেছিল। বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর ওপর বিশেষ জোর দেওয়া হয়, যা শিক্ষণ পদ্ধতিতে, সেটি হলো আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি নাকি প্রত্যক্ষ পদ্ধতি? 2018 সালের প্রশ্ন। চলুন উত্তরটা চট করে দিয়ে দিন, টাইমার অন হয়ে গেছে। সঠিক উত্তর আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। পরের প্রশ্নে আমরা এগোই। প্রশ্ন 23।
কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা? এই প্রশ্নটা এসেছিল 2020 সালে। আর অপশনগুলো দেখে নিন: সাংগঠনিক আবেদন, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, ডাইরেক্ট অ্যাপ্রোচ, গ্রামার ট্রান্সলেশন মেথড আর ন্যাচারাল অ্যাপ্রোচ। কোনটা হবে সঠিক উত্তর? আমি টাইমার অন করছি এখন। ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, গ্রামার ট্রান্সলেশন মেথড। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। বিদ্যালয় শিক্ষা কর্মপন্থা 24 নম্বরের প্রশ্ন, ভাষা যে নামে পরিচিত সেটাকে কি বলা হয়? 2019 সালে এই প্রশ্ন এসেছিল। সঠিক উত্তর কোনটা? বহুভাষিক, মাল্টিলিঙ্গুয়াল, নাকি শিক্ষার ভাষা, মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষিক, এক্ষেত্রেও সেটা মাল্টিলিঙ্গুয়াল, এবং 3 ভাষা পদ্ধতি। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষিক, মানে বিদ্যালয় শিক্ষা কর্মপন্থা, সেক্ষেত্রে ভাষা যে নামে পরিচিত। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। প্রতিকারযোগ্য বা রিমেডিয়াল শিক্ষা হলো একটি ড্যাশ কার্য। 2019 সালের প্রশ্ন। এটা কি ধরনের কার্য? আদেশমূলক, নাকি নির্দেশমূলক, নাকি নেতিবাচক, নাকি তাত্ত্বিক? টাইমার অন করছি এখন। নির্দেশমূলক কার্য, এটা নির্দেশমূলক কার্য। পরের প্রশ্নে আমরা দেখি 26 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের লেখা শেখানোর সময়ে একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? 2020 সালে এসেছিল এই প্রশ্নটা, সেই ভাষা শিক্ষণ পদ্ধতি। অপশনগুলো আপনারা দেখে নিন। যে এ, শিক্ষার্থীদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে। নাম্বার বি, শিক্ষার্থীদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে। নাম্বার সি, শিক্ষার্থীদের প্রথমে একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে। নাম্বার ডি, শিক্ষার্থীদের ব্ল্যাক বোর্ড থেকে দেখে অক্ষরগুলোই খাতায় লেখার সুযোগ দেওয়া হবে। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, শিক্ষার্থীদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নেওয়ার যে টপিক, সেই টপিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে, ভাষা অর্জন এবং তার প্রকৃতি। কি কি প্রশ্ন এসেছে? 2018 সালে একটা প্রশ্ন, যেটা 27 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি? অপশনগুলো কি? এ, কেবল প্রয়োজনীয় শব্দ তালিকার ব্যবহার। নাম্বার বি, এমন পরিবেশগত উদ্দীপনা হবে, এটা স্টিমুলেশন পদ্ধতি, যেখানে শিশুরা নিজেদের মাতৃভাষা শিখতে পারে। নাম্বার সি, ব্যাকরণের বোধ এবং বিশ্লেষণের জন্য একটি কার্য সাধন পদ্ধতি। নাম্বার ডি, মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া। কোনটা হবে সঠিক উত্তর? টাইমার অন করছি এখন। 2018 সালের প্রশ্ন, খুব সহজেই কিন্তু উত্তরটা দিতে পারবেন। সঠিক উত্তর নাম্বার ডি, মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া হচ্ছে ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। চলুন পরের প্রশ্নে এগোই আমরা। 28 নম্বর প্রশ্ন, এটাও সেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন টপিক থেকে। শিশুরা ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়, একথা কে বলেছিলেন? 2018 সালের প্রশ্ন। জি পিয়াজে, চমস্কি, ভাইগটস্কি এবং না প্যাভলভ? কোনটা এখানে সঠিক উত্তর? কোনটা? টাইমার অন করলাম। এখানে কিছু স্পেলিং মিস্টেক থাকতে পারে, সেগুলো ইগনোর করবেন। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়া। সঠিক উত্তর চমস্কি। পরের প্রশ্ন 29, ভাষার প্রকৃতি। 2019 সালের জুলাই মাসে যে সিটেট হয়েছিল, এটা সেখান থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। ভাষার প্রকৃতি প্রসঙ্গে নিম্নলিখিত কোন বাক্যটি
সত্য নয়। প্রতিটি ভাষার নিজস্ব গঠন আছে, নাম্বার এ। নাম্বার বি, ভাষা সংস্কৃতি সভ্যতার সঙ্গে সম্পর্কযুক্ত। নাম্বার সি, ভাষা সরল থেকে জটিলের দিকে যাত্রা করে। নাম্বার ডি, ভাষা সংশ্লেষণ থেকে বিশ্লেষণের দিকে যায়। কোনটা সঠিক উত্তর? ডি, ভাষা সংশ্লেষণ থেকে বিশ্লেষণের দিকে যায়। ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রশ্ন 30, ভাষার প্রাথমিক রূপ হলো। 2019 সালের প্রশ্ন এসেছিল, ভাষার প্রাথমিক রূপ কি? চিহ্ন ভাষা, নাম্বার বি ব্যাকরণ, নাম্বার সি লিখিত ভাষা, নাম্বার ডি মুখের ভাষা। কোনটা সঠিক উত্তর হবে? চলুন টাইমার অন করলাম, সঠিক উত্তর দিয়ে দিন। সঠিক উত্তর হচ্ছে নাম্বার ডি, মুখের ভাষা। প্রাথমিক রূপ হচ্ছে মুখের ভাষা। পরের প্রশ্ন, দ্রুত পাঠের উদ্দেশ্য কি? 2019 সালে এসেছিল এই প্রশ্নটা। আগ্রহ জাগানো, নাকি নির্দিষ্ট বিবরণ জানা, নাকি বিস্তৃত পাঠ, নাকি তথ্য জানতে চাওয়া? কোনটা? এটা পঠন দক্ষতা বা রিডিং স্কিল, পঠন দক্ষতা বা রিডিং স্কিল থেকে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। তাহলে এই পঠন দক্ষতা টপিকটা সিডিপির যে অংশটা আমরা পড়বো সেটাও কিন্তু আমাদের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হিসেবে পয়েন্ট আউট করতে বলবো সবাইকে, কারণ এই টপিকগুলোই খুব গুরুত্বপূর্ণ। এই পার্টিকুলার কিছু টপিক থেকে কিন্তু প্রতিবার প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তাহলে চট করে আপনারা উত্তরটা দিয়ে দিন। নির্দিষ্ট বিবরণ জানা, দ্রুত পাঠের উদ্দেশ্য হলো নির্দিষ্ট বিবরণ জানা। পরের প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পাঠ দক্ষতা নয়? 2019 সালে প্রশ্নটা এসেছিল। এ, বক্তৃতা থেকে নোট নেওয়া। নাম্বার বি, পড়ার সময় নোট নেওয়া। নাম্বার সি, সংক্ষিপ্ত সার লেখা। নাম্বার ডি, একটি অনুষ্ঠানের জন্য আলোচনা সূচি লেখা। কোনটা পাঠ দক্ষতা নয়? টাইমার শুরু করছি এখন। ডি, একটি অনুষ্ঠানের জন্য আলোচনা সূচি লেখা। এটা কিন্তু পাঠ দক্ষতা নয়। চলুন পরের প্রশ্নে আমরা যাই। সে পাঠ দক্ষতা রিডিং স্কিল থেকে আরো একটা প্রশ্ন। 2020 সালের জানুয়ারি মাসের টেটে এসেছিল এটা, এবং প্রশ্ন নাম্বার 33। তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রদত্ত একটি গল্পের ঘটনাগুলি সঠিক ক্রমানুসারে গল্পে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে সাজাতে বললেন। এই কার্যটি কোন বিষয়ের সহায়ক? এ, বোধ পরীক্ষণ, রিডিং কম্প্রিহেনশন। নাম্বার বি, বোধগম্য জ্ঞান অর্জন, কম্প্রিহেন্সিবল ইনপুট। নাম্বার সি, লিখন দক্ষতার মান উন্নয়ন, এনহ্যান্সিং দেয়ার রাইটিং স্কিল। নাম্বার ডি, শিক্ষার্থীদের কথা বলার সময়সীমা বাড়ানো। কোনটা হবে সঠিক উত্তর? এ, বোধ পরীক্ষণ, রিডিং কম্প্রিহেনশন। পরের প্রশ্নে আমরা যাই। 34, সেই রিডিং স্কিল থেকেই প্রশ্নটা এসেছে। 2020 সালের জানুয়ারি মাসের টেট। শব্দ সচেতনতা, ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস কিসের সাথে বিশেষভাবে সংযুক্ত, কো রিলেটেড? এ, শ্রবণ দক্ষতা, বাচন দক্ষতা, পঠন দক্ষতা, নাকি লিখন দক্ষতা? কোনটা? টাইমার অন করলাম। নাম্বার সি, পঠন দক্ষতা বা রিডিং এবিলিটি, এর সাথে শব্দ সচেতনতা বা ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস কিন্তু যুক্ত বিশেষভাবে। পরের প্রশ্নে আমরা এগোই। 35, এটা কিন্তু সেই অ্যাসেসমেন্ট, সিডিপির যে অ্যাসেসমেন্ট টপিকটা রয়েছে সেই অ্যাসেসমেন্ট টপিক থেকে এবারের প্রশ্নগুলো। তার মানে অ্যাসেসমেন্ট টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসছে। এখানে কি বলা হচ্ছে? পোর্টফোলিও হলো একটি উদাহরণ। 2019 সালের প্রশ্ন। কিসের উদাহরণ? ব্যক্তিগত মূল্যায়ন, নাকি শিক্ষক মূল্যায়ন, ব্যক্তিগত এবং শিক্ষক উভয়েরই মূল্যায়ন, ডি, রাজ্য বোর্ডের মূল্যায়ন? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে এ, ব্যক্তিগত মূল্যায়ন। পোর্টফোলিও হচ্ছে ব্যক্তিগত মূল্যায়নের একটি উদাহরণ। পরের প্রশ্ন আমরা এগোই।
36, এটাও সেই অ্যাসেসমেন্ট থেকেই প্রশ্ন। ভাষা মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্য হবে এ, শিক্ষার্থীদের ভুল খুঁজে বের করা, নাম্বার বি, ছাত্রদের কর্মক্ষমতার নিরিখে পদোন্নতি নির্ধারণ করা, নাম্বার সি, ছাত্রদের সফলতা পরিমাপ করা, নাম্বার ডি, পড়ার মধ্যে থেকে যাওয়া শূন্যতাকে লক্ষণ দেখে নির্ণয় করা এবং প্রতিকার করা। কোনটা? 2018 সালে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন থেকে এই প্রশ্নটা এসেছিল। সঠিক উত্তর দিন। আমি টাইমার শুরু করলাম এখন। নাম্বার ডি, পড়ার মধ্যে থেকে যাওয়া শূন্যতাকে লক্ষণ দেখে নির্ণয় করা এবং তার প্রতিকার করা, এটাই ভাষা মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্য। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 37, 2020 সালে জানুয়ারি মাসের টেটে এসেছিল, সেই অ্যাসেসমেন্ট থেকে একটা প্রশ্ন। শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়নের নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? ভাষা ব্যবহারের মূল্যায়নে এ, নজর সারণী চেকলিস্ট, নাম্বার বি, মূল্যায়ন নির্ণায়ক মানদণ্ড রেটিং স্কেল, নাম্বার সি, পোর্টফোলিও, নাম্বার ডি, পারস্পরিক ভাব বিনিময় মানে ইন্টারাকশন। কোনটা সঠিক উত্তর? টাইমার অন করলাম। সঠিক উত্তর হচ্ছে পারস্পরিক ভাব বিনিময় বা ইন্টারাকশন। নেক্সট প্রশ্ন 38, শব্দের ধাঁধা ক্রাউন অ্যান্ড ওয়ার্ড পাজল যা বুদ্ধিতে সাহায্য করে। 2019 সালের প্রশ্ন। শোনার দক্ষতা, লেখার দক্ষতা, শব্দভাণ্ডার, আভিধানিক, অর্থ, কোনটাতে সাহায্য করে? চলুন টাইমার অন করছি, সঠিক উত্তরটা দিয়ে দিন। শব্দভাণ্ডার। শব্দ ধাঁধা আমাদের শব্দভাণ্ডার বাড়াতে অনেকটাই সাহায্য করে। চলুন পরের প্রশ্নে যাই। প্রশ্ন 39, এটা এসেছিল মাল্টিলিঙ্গুয়ালিজম এই টপিক থেকে। ভাষা শিক্ষার ক্ষেত্রে যে পেডাগজিটা আমরা পড়ি বা বাংলা বিষয় বা ইংরেজি বিষয়ে যে পেডাগজি পড়ি, সেখানে মাল্টিলিঙ্গুয়ালিজম কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। সেখান থেকে কিন্তু প্রশ্ন প্রায়ই আসে। 2019 সালে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা এসেছিল, প্রথম শ্রেণীকক্ষের একজন শিক্ষকের ছাত্রদের মাতৃভাষা আলাদা ছিল। তিনি শ্রেণীকক্ষের প্রতিটি শিক্ষার্থীকে সব ভাষায় পরস্পরকে সংশোধন করতে বললেন। শিক্ষক কোন কৌশল ব্যবহার করেছেন? এ, উপায় হিসেবে বহুভাষিক ব্যবহার, রিসোর্স হিসেবে মাল্টিলিঙ্গুয়ালিজম, বি, বহু ভাষার পরিচয়, সি, কৌশল রূপে বিবিধতা, নাম্বার ডি, এক ভাষিকতা। কোনটা সঠিক? টাইমার অন করছি। 2019 সালে এই প্রশ্নটা এসেছিল। সঠিক উত্তর হচ্ছে উপায় হিসেবে বহুভাষিক ব্যবহার, মাল্টিলিঙ্গুয়ালিজমের ব্যবহার। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 40 নম্বর প্রশ্ন, এটাও সেই মাল্টিলিঙ্গুয়ালিজম থেকে। বহুভাষিকতা কি? 2018 সালের প্রশ্ন। এ, ভাষা শিক্ষায় বাধা, নাম্বার বি, ভাষা মূলধনের পক্ষে ভয়ঙ্কর, ভাষা শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ মূলধন, ডি, ভাষা শিক্ষায় সমস্যা উৎপাদনকারী। কোনটা সঠিক উত্তর? টাইমার অন করলাম। ভাষা শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ মূলধন হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম। পরের প্রশ্ন 41 নম্বর প্রশ্ন। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাষা শিক্ষায় আদর্শ নয়? কোনটি ভাষা শিক্ষায় আদর্শ নয়? 2019 সালের প্রশ্ন। গান এবং ছড়ার মাধ্যমে ভাষা শিক্ষা, নাম্বার বি, শব্দ ও ছোট বাক্য ব্যবহারের মাধ্যমে ভাষা শিক্ষা, নাম্বার সি, বর্ণমালার মধ্যে থেকে অক্ষর শিক্ষার মাধ্যমে ভাষা শিক্ষা, নাম্বার ডি, বাচিক ব্যবহারের মাধ্যমে ভাষা শিক্ষা। কোনটা সঠিক উত্তর? টাইমার অন করছি এখন। সঠিক উত্তর নাম্বার সি, বর্ণমালার মধ্যে থাকা অক্ষর শিক্ষার মাধ্যমে। এটা কিন্তু ভাষা শিক্ষায় আদর্শ নয়। পরের প্রশ্ন। প্রশ্ন নাম্বার 42। দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষক শ্রেণীকক্ষের বস্তুগুলিতে নাম লিখে লেবেল লাগিয়ে দিলেন, যা শিক্ষার্থীকে প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দের যোগ স্থাপনে সাহায্য করবে। এই ধরনের কার্যপ্রণালী শিক্ষার্থীকে কোন বিষয়ে সমৃদ্ধ করবে?
2020 সালে জানুয়ারি মাসে এই প্রশ্ন এসেছিল এবং এটা আমাদের যে রাইটিং স্কিল আছে, লেখন দক্ষতা, সেই টপিক থেকে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তাহলে অপশনগুলো আমরা দেখে নিই। নাম্বার এ হচ্ছে ব্যাকরণ বা গ্রামার, নাম্বার বি লিখন দক্ষতা রাইটিং স্কিল, নাম্বার সি শব্দ ভান্ডার ভোকাবুলারি, নাম্বার ডি হাতের লেখা বা হ্যান্ড রাইটিং। কোনটা সঠিক? টাইমার অন করলাম। শব্দ ভান্ডার, নাম্বার সি হচ্ছে শব্দ ভান্ডার। শব্দ ভান্ডারটা আরো সমৃদ্ধ হবে শিক্ষার্থীদের এই পদ্ধতি অবলম্বন করলে। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 43, জরুরি সাক্ষরতা স্তরে এমার্জেন্ট লিটারেসি স্টেজ নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত? 2020 সালে এই প্রশ্ন এসেছিল এবং এই টপিকটাও সেই রাইটিং স্কিল থেকেই নেওয়া হয়েছে, মানে লিখন দক্ষতা যেটা। তাহলে এই এমার্জেন্ট লিটারেসি স্টেজ এটা কোনটি লিখনের অন্তর্ভুক্ত? নিচের কোনটা লিখনের অন্তর্ভুক্ত? জরুরি সাক্ষরতা স্তরে নিচের কোনটা লিখনের অন্তর্ভুক্ত? এ বর্ণমালা রচনা, মেকিং লেটার্স, রাইটিং ওয়ার্ডস, মেকিং সেন্টেন্সেস, নাকি ড্রয়িং? কোনটা সঠিক? আমি টাইমার অন করলাম এখন। ডি হচ্ছে অঙ্কন বা ড্রয়িং। পরের প্রশ্ন 44, 2020 সালের প্রশ্ন এবং এটা সেই লিসনিং স্কিল মানে শ্রবণ দক্ষতা থেকে প্রশ্ন এসেছিল। শোনা এবং পড়া হলো এ রিসেপটিভ মানে সুগ্রাহী দক্ষতা, নাম্বার বি উৎপাদন দক্ষতা, নাম্বার সি কৌতূহলোদ্দীপক দক্ষতা, নাম্বার ডি যুক্তি নির্ভর চিন্তা দক্ষতা, থিঙ্কিং স্কিল যেটা। চল, কোনটা সঠিক উত্তর? টাইমারটা অন করলাম এখন। এ সুগ্রাহী বা রিসেপটিভ দক্ষতা, শোনা এবং পড়া। নাম্বার 45, এটাও সেই শ্রবণ দক্ষতার একটা প্রশ্ন। 2019 সালে এই প্রশ্নটা এসেছিল। শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা যেভাবে নির্ধারণ করা যেতে পারে, শ্রবণ দক্ষতা যেভাবে নির্ধারণ করা যেতে পারে অ্যাসিওর্ড, এ তাদের সঙ্গে ধারাবাহিক অনুশীলন এবং চর্চার মাধ্যমে, নাম্বার বি একটি গল্প বলা এবং তারপর তাদের অনুচ্ছেদ কেন্দ্রিক প্রশ্ন জিজ্ঞাসা করা, নাম্বার সি নীরব পাঠের জন্য তাদের সুযোগ দেওয়া, নাম্বার ডি ভ্রমণের জন্য তাদের বাইরে নিয়ে যাওয়া। শ্রবণ দক্ষতা কোনটাতে বাড়ানো যেতে পারে, নির্ধারণ করে কোন বিষয়টা? চলুন টাইমারটা অন করি। বি একটি গল্প বলা এবং তারপর তাদের অনুচ্ছেদ কেন্দ্রিক প্রশ্ন জিজ্ঞাসা করা, এটা তাদের শ্রবণ দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। চলুন পরের প্রশ্নে আমরা যাই। নাম্বার 46, এটাও সেই শ্রবণ দক্ষতারই একটা প্রশ্ন। 2020 সালে জানুয়ারি মাসে যে সিটেট হয়েছিল সেই সিটেটের ল্যাঙ্গুয়েজ ডিভিশনে এই প্রশ্নটা এসেছিল। শিক্ষক স্থির করলেন তিনি ক্লাসে একটি শ্রবণ প্রক্রিয়া লিসনিং অ্যাক্টিভিটি করাবেন। শিক্ষার্থীর শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তা ভাবনামূলক প্রকল্প মানে প্রজেক্ট বা কাজের পরিকল্পনা করলেন। এই আয়োজন কিসের জন্য? এ শ্রবণের পূর্বে কার্যকল্প, শ্রবণের পূর্বের কার্য প্রকল্প প্রি লিসনিং অ্যাক্টিভিটিস, নাম্বার বি শ্রবণের সময়ের কার্য প্রকল্প ওয়াইল লিসনিং অ্যাক্টিভিটিস, নাম্বার সি শ্রবণের পরবর্তী কার্য প্রকল্প পোস্ট লিসনিং অ্যাক্টিভিটিস, নাম্বার ডি শ্রবণ কার্য প্রকল্প অনুসরণ করা। কোনটা সঠিক উত্তর হবে? টাইমার অন করলাম। এ শ্রবণের পূর্বের কার্য প্রকল্প প্রি লিসনিং অ্যাক্টিভিটিস। পরের প্রশ্নে আমরা যাই। 47 নম্বর প্রশ্ন, এটাও সেই কনস্ট্রাকটিভিজম নিয়ে কিন্তু। কনস্ট্রাকটিভিজম একটা খুব গুরুত্বপূর্ণ টপিক সিডিপির, এটা নিয়ে একটা সেপারেট ভিডিও আলোচনা করার একটা চিন্তা ভাবনা করছি। দেখি 2-1 দিনের মধ্যে নিয়ে আসবো, কারণ এই কনস্ট্রাকটিভিজম এমন একটা টপিক যেটা থেকে প্রচুর প্রশ্ন ডাইরেক্ট ইনডাইরেক্ট উভয়ভাবেই বিভিন্ন রকম ভাবে প্রচুর দিক রয়েছে এই টপিকটার। সেই এই টপিকটা কভার করলে কিন্তু অনেকটা এরিয়া সিডিপির কভার হবে এবং সবকটা টপিকই এটার সাথে কানেক্টেড। চলুন প্রশ্নটা দেখে নিই। একটি ভাষা শিক্ষা শ্রেণীকক্ষে গঠনমূলকতার কনস্ট্রাকটিভিজমের অর্থ কি? এ
ছাত্ররা বিভিন্ন অসাদৃশ্যমূলক নমুনা পড়বে এবং একটি ভালো প্রতিষ্ঠিত সমাধানে পৌঁছবে। নাম্বার বি, ছাত্ররা একজন শিক্ষকের কাছ থেকে সাহায্য পাবে এবং বিভিন্ন রকম মাধ্যমের ব্যবহারের মধ্য দিয়ে তাদের নিজস্ব তত্ত্বের নির্মাণ করবে। নাম্বার সি, বিশ্বের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে ছাত্ররা নিজস্ব বোঝাপড়া এবং জ্ঞান গড়ে তুলবে। নাম্বার ডি, ছাত্ররা তাদের নিজের শেখার সরঞ্জাম তৈরি করবে এবং হাতে হাতে অভিজ্ঞতা অর্জন করবে। কোনটা? গঠনমূলকতা অর্থাৎ কনস্ট্রাকটিভিজমের অর্থ কি? চলুন সঠিক উত্তরটা বেছে নিন, তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দিন। নাম্বার বি, ছাত্ররা একজন শিক্ষকের কাছ থেকে সাহায্য পাবে এবং বিভিন্ন রকমের মাধ্যমের ব্যবহারের মধ্য দিয়ে তাদের নিজস্ব তত্ত্বের নির্মাণ করবে। সে নিজে থেকে তাদের জ্ঞানটা গড়ে উঠবে। এটাই কিন্তু কনস্ট্রাকটিভিজমের মূল যে কনসেপ্ট, তাদের নিজের হাতে কলমে তারা নিজে থেকে শিখবে। চলুন আজকের শেষ প্রশ্ন, 48 নম্বর প্রশ্ন। 2020 সালে এই প্রশ্নটা এসেছিল, সেই কনস্ট্রাকটিভিজম থেকেই। শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয়। কোনটা? একই সময়ে কেবল একটি ভাষা। নাম্বার বি, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। নাম্বার সি, সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যম। নাম্বার ডি, সেই ভাষার ব্যাকরণগত গঠনশৈলী। কোনটা হবে সঠিক? 2020 সালের প্রশ্ন, টাইমার অন করলাম এখন। নাম্বার বি, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। তাহলে এটাই হচ্ছে এর সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, আজকের যে এমসিকিউ চ্যালেঞ্জ বাংলা বিষয়ে ল্যাঙ্গুয়েজ 2 সিটেটের, সেটা কিন্তু এখানেই কমপ্লিট হচ্ছে। সমস্ত টপিকে, আজকে বাংলা হলো, আগামী দিন ইংরেজি হতে পারে, তারপরে অঙ্ক হতে পারে, ইভিএস হতে পারে, সিডিপি তো হচ্ছেই। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি, হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ডাব্লিউবি টেট হোক বা সিটেট হোক, উভয়ের ক্ষেত্রে। সিটেটে এবং ডাব্লিউবি টেটে আপনি যদি সিডিপিতে খুব স্ট্রং হতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি 100+ মার্কস ক্যারি অনায়াসে হবে, কারণ প্রত্যেকটা বিষয়ের সাথে সিডিপি কিন্তু জড়িত। তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে নতুন টপিকে, নতুন কোনো বিষয় নিয়ে। সেটা এরকম কোশ্চেন আনসার সিরিজ হতে পারে, বা সেটা কোনো কনসেপচুয়াল ডিসকাশনও হতে পারে। তাহলে আপনারা, আশা করছি প্রত্যেকেই খুব ভালোভাবে বাড়িতে পড়াশোনা করছেন এবং নিজেদের প্রস্তুতি আরো বেশি বাড়িয়ে তুলছেন। আর তার সাথে সাথে অবশ্যই সুস্থ থাকতে হবে সকলকে, কারণ এক্সাম এগিয়ে আসছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।